নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এস আপনাদের আরো একবার স্বাগত। গতকাল প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পর আমি আবারও একটা কথা বলেছি যে সম্ভবত আমাদের রাজ্যের যে পলিটিক্যাল ইকোসিস্টেম তাতে বাইনারির যে ধারণা সামগ্রিকভাবে বাতাবরণে তৈরি হয়ে আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একমাত্র সত্য, তার বাইরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো শক্তির আর কোনো অস্তিত্ব নাই, এই ধারণাটা ভাঙতে চলেছে। এটা আমি গতকাল প্রথম বলেছি, ব্যাপারটা এরকম নয়। আপনারা যদি আমার পুরনো ইউটিউবের এপিসোডগুলো একটু কষ্ট করে খুঁজে দেখেন তাহলে দেখবেন যে আমি আমার এই ইউটিউব লঞ্চ করার প্রায় প্রথম লগ্ন থেকেই বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল এবং বিজেপির বাইরে একটা বিকল্প রাজনীতির পরিসর খুঁজতে চাইছে। কালকের ভোটের প্রথম দফায় যেটা আমার কাছে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে ইন্টারেস্টিং লেগেছে, পশ্চিমবঙ্গের সিপিআইএম তথা বামফ্রন্ট কর্মীরা 152টা আসন যেগুলোতে ভোট হয়েছে তার একটা বড় অংশ জুড়ে তাদের সাংগঠনিক প্রেজেন্স রাখতে পেরেছে, অর্থাৎ বুথ ম্যানিং করা, এজেন্ট বসানো, এজেন্ট শেষ অবধি টিকে থাকা, মাঝপথে বেরিয়ে না চলে যাওয়া এবং ইভিএম বক্স স্ট্রং রুম পৌঁছানো পর্যন্ত পাহারা দেয়া। এই কাজে সিপিএম 2021-এর তুলনায় এবার অনেক বেশি সফল, অন্তত প্রাথমিকভাবে এই যে নির্বাচন হয়েছে সেখানে যেখানে যেখানে তাদের দুর্বলতা সেগুলো বাদ দিলে পারে, অর্থাৎ আলিপুরদুয়ারের মতো জেলা অথবা পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশ, পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট, সেগুলো বাদ দিলে বাকি জায়গাতে যেখানে আসন জেতার দূর দূরান্ত পর্যন্ত সম্ভাবনা নেই সেই সব আসনেও সিপিআইএম কর্মীরা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে তাদের সাংগঠনিক প্রেজেন্স দেখিয়েছে। দ্বিতীয় আমার যে অবজারভেশন, কংগ্রেস উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জুড়ে এবং অবশ্যই বীরভূমের একটা অংশে তাদের সাংগঠনিক তৎপরতা দেখাতে পেরেছে। একটা দক্ষিণপন্থী দলের যে ঢিলে ঢালা চলন হয়, বিশেষ করে যখন তারা না রাজ্যে না কেন্দ্রে ক্ষমতায় নেই, নিজেকে প্রায় নাথবতী অনাথবতের মতো মনে করে, সেখানে কিন্তু তারা এতৎ সত্ত্বেও তাদের দলীয় উদ্যোগ দৃশ্যমান থেকেছে অন্তত 1/3 জায়গা জুড়ে। এটা আমার কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি যে বাইনারি ভাঙবার কথা বারবার বলেছি, আর তার সঙ্গে কিছু জায়গাতে সিপিএম তথা বামেদের জোট সঙ্গী আইএসএফ এর তৎপরতা চোখে পড়েছে। এখন দেখুন, যারা এটা বলে দিচ্ছেন যে বাম জোট এবার 50টা আসন পাবে, 100টা আসন পাবে, 150টা আসন পেয়ে সরকার গঠন করবে, এই ধরনের কোনো বক্তব্যের সঙ্গে আমি একমত নই। কিন্তু পাশাপাশি এটাও আমি মনে করি যে বাইনারি ভেঙে পড়ার কথা আমি বলছি সেটা বাস্তব সত্য। যদি সিপিএম, আইএসএফ, কংগ্রেস সব মিলিয়ে অন্তত 20-25 জন বিধায়কও বিধানসভায় ঢুকতে পারেন তৃণমূল এবং বিজেপি শিবিরের বাইরে, তাহলে পরে জানবেন যে বাইনারি ভাঙার যে কথাটা আমি বলছি সেটা অনেক দূর এগোবে। পাশাপাশি এটাও আমি বিশ্বাস করি, কোন ইকোসিস্টেমে যখন দুটো প্রধান রাজনৈতিক শক্তিতে ভাগ হয়ে যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক ঐতিহ্য এবং পরম্পরা, এখানকার পলিটিক্যাল সাবকালচার যেটা বলে, তাতে এটা ভাঙতে গেলে সংসদের বাইরে রাস্তার যে লড়াই, মানুষের গণ আন্দোলন এবং মানুষের সংগ্রাম,
যেটা মানুষের অ্যাসপিরেশনকে সাধারণভাবে ধারণ করতে পারবে, তার ফোরাম হিসেবে, মুখ হিসেবে এই শক্তিকে সংসদের বাইরে থেকে উঠে আসতে হবে। আপনারা যারা পুরনো লোক তারা জানেন, পশ্চিমবঙ্গে বামেদের যে রাজনৈতিক জমি তৈরি হয়েছিল, এই বাইনারি তো বহু আগে তৈরি হয়ে যেতে পারত কংগ্রেস এবং জনসংঘের মধ্যে বা তাদের পূর্বসূরি হিন্দু মহাসভার মধ্যে। কারণটা হচ্ছে যে আমাদের রাজ্যের একটা বিরাট জনতা উদ্বাস্তু হয়ে এসেছিল এবং তারা পূর্ববাংলার যে তাদের বৃত্তান্ত শুনিয়েছিল তাতে এটা খুব স্বাভাবিক ছিল যে এখানে একটা সাম্প্রদায়িক বাতাবরণ প্রথম থেকেই তৈরি হবে। কিন্তু সেটা হতে পারেনি। বিরোধীরা আলটিমেটলি বামপন্থীদের দিকে চলে গেছিল, কংগ্রেসের যারা তখন বিরুদ্ধে ছিল। তার কারণ হচ্ছে এই উদ্বাস্তু জনতা দেখেছিল তাদের মাথা গোঁজার যে লড়াই, একের পর এক কলোনি বসানোর যে লড়াই, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি তখন হিন্দু মহাসভা বা পরবর্তীতে জনসংঘের প্রধান মুখ, তার রাস্তায় নেমে পাশে দাঁড়িয়ে লড়াই করবার ক্ষেত্রে কোনো তৎপরতা নেই। সেই লড়াইতে বামপন্থীরা ছিল, কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের সংগঠন ইউসিআরসি ছিল, যার মধ্যে সিপিআই ছাড়া অন্য বামপন্থী দলও ছিল, আরএসপির মতো দলও ছিল, আর কংগ্রেস থেকে বিতাড়িত অথবা স্বেচ্ছায় ছেড়ে চলে আসা প্রফুল্ল ঘোষের মতো ব্যক্তিত্ব যারা নতুন দল করেছিলেন পিএসপি, তারা ছিল। সুতরাং এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে বামপন্থার ক্রোমোজোমের মূল জায়গাটা। বামপন্থার পুনর্জাগরণের কথা যখন যারা বলছেন, তাদের এটা মাথায় রাখতে হবে যে আইনসভায় কটা বিধায়ক আমরা পাঠাতে পারলাম তার উপর দাঁড়িয়ে এখানে পশ্চিমবঙ্গের বামপন্থার পুনর্জাগরণ হবে না। তাহলেও আমি নির্বাচনের দিন বাম কর্মীদের তৎপরতার মধ্যে কেন বলতে চাইছি যে বাইনারি ভাঙার পূর্বশর্ত যে তৈরি হচ্ছে সেটা এই সময়ের মধ্যে তার লক্ষণ ফুটে উঠেছে, এটা বলতে চাইছি। কেনটা, তার কারণটা কি? কারণটা খুব সহজ। দেখুন, আজকে এই কনজিউমারিজমের যুগে রাজনৈতিক দলগুলো পয়সা না ফেললে কর্মী পাচ্ছে না। আপনারা অনেকেই হয়তো জানেন যে খোদ প্রধানমন্ত্রী জনসভায় লোক জোগাড় করবার জন্য হোয়াটসঅ্যাপে ফ্র্যান্টিক কল ঘুরে বেড়াচ্ছে যে লোক পিছু 500 টাকা দেবো, এবং সেটা নিয়ে দরাদরি চলছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে। এখন কেউ বলতে পারেন এটা ফেক হোয়াটসঅ্যাপ, কিন্তু দেখুন মানুষ এটা বিশ্বাস করছে। তার মানে হচ্ছে পারসেপশনটাকে ভাবুন যে রাজনৈতিক দলের সবাই যেতে গেলে বা গেলে কিছু পয়সা পাওয়া যাবে। আমি অন্তত যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা দেখছিলাম, স্ক্রিনশট যেটা ঘুরছে, সেখানে আবার এটাও বলা হচ্ছে যে আপনারা ফুড প্যাকেট দেবেন কি দেবেন না। এবং এই পশ্চিমবঙ্গে যে দুটো দলের বাইনারির কথা আপনারা শুনছেন, শুনতে শুনতে কান পচে গেছে। মনে রাখবেন যে সেই দুটো দল হচ্ছে, এটা একটা তাজ্জব ব্যাপার, ইলেকটোরাল বন্ডে প্রথম সব থেকে বেশি টাকা পেয়েছে বিজেপি। সেটা খুব ন্যাচারাল কনক্লুশন। সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সব থেকে বেশি টাকা পেয়েছে যে দলটি, সেটা একটি আঞ্চলিক দল, এবং সেটি হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস। সুতরাং এই বাইনারি যারা কর্পোরেট ফান্ডিং এর প্রথম এবং দ্বিতীয় টাকার পুষ্টিকরণের বিচারে, পুষ্টিমূল্যের বিচারে, তাদের বিরুদ্ধে যখন দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ লাল ঝান্ডার মিটিং শুনতে ভিড় করছে, তারা সবাই ভোট দেবে কিনা আমি জানি না। হতেই পারে এদের একটা অংশ ইভিএম এ ঢুকে অন্য চিহ্নে ছাপ দেবে, কিন্তু এদেরকেও 500 টাকা বা খাবারের প্যাকেট দেখিয়ে আনতে পারেনি, কারণ সেই ক্ষমতা আজকে সিপিআইএম এর নেই। ক্ষমতায় থাকলে কি হতো আমি জানি না, কিন্তু আজকে নেই, এটা পরিষ্কার। তো এই মানুষগুলো যখন হাজারে হাজারে এসে জড়ো হচ্ছে একটা লাল প্রার্থীর বক্তব্য শোনার জন্য, তার মানে হচ্ছে যে মানুষ সত্যি বিকল্প কথা, এই ইলেকট্রাল বন্ডের তালিকায় 1 নম্বর এবং 2 নম্বর নাম থাকা দলের বাইরে যদি কেউ কোথাও বলে, সেটা সিপিএম হতে পারে,
সেটা সিপিআইএম এর লিবারেশন হতে পারে, সেটা এমনকি এসইউসিও হতে পারে, বা মাস লাইনের প্রার্থীরও হতে পারে, ভাঙড়ের অলিকদের। কিন্তু মানুষ শুনতে চাইছে। দ্বিতীয় যে বিষয়টা, যে এই যে বুথ এবং ক্যাম্প অফিস ম্যানিং করতে পেরেছে সিপিআইএম একটা বড় অংশ জুড়ে, সবটা পারেনি, উত্তরবঙ্গে কতগুলো জায়গাতে যথেষ্ট ঘাটতি ছিল, কিন্তু এতৎসত্ত্বেও এই 152টা কেন্দ্রের একটা বড় অংশ যে সিপিআইএম কভার করতে পেরেছে, এবং তার একটা বড় অংশ তরুণ মুখ, যারা বামফ্রন্টের জমানার যে তীর্ণনী ভাগিদার ছিল বলে আজকে কৃতজ্ঞতা ঋণ শোধ করতে এসছে, এরকম ব্যাপারটা নয়। এদের অনেকে বামফ্রন্ট জমানার শৈশব কাটিয়েছে বা জন্মও হয়তো হয়নি। তো তারা যখন এখানে এই বামপন্থী দলগুলোর বুথ অফিস ম্যান করেছে, ক্যাম্প অফিস ম্যান করেছে, মিছিলে হেঁটেছে, আজকে যদি লোকসভা, বিধানসভা, পুরসভায় শূন্য বা মহাশূন্যও হয়, এই ছেলে মেয়েরা, এই মানুষেরা, এরা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে না। সুতরাং এটা আমার দ্বিতীয় প্রস্তাবনা, যে কেন আমি বলতে চাইছি যে বামপন্থার পুনর্জাগরণের যে কথা বলা হচ্ছে তার কিছু কিছু বস্তুগত শর্ত ইতিমধ্যে উপস্থিত। তৃতীয় একটা বিষয় হচ্ছে যে সিপিআইএম নেতৃত্ব এটা বলেছিলেন যে নেট, আমাদের যে মহল, সেটা বাড়াতে হবে, অতীতের ছায়া আটকে থেকে লাভ নেই। আমি সেদিন প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্সে শুনছিলাম যে বামপন্থীদের নেতা মোহাম্মদ সেলিম উনি বলছিলেন সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে আমাদের এবারের যে ঐক্য নকশালপন্থীদের সঙ্গে, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। এখন শুধুমাত্র লিবারেশন না, বিষয়টা লিবারেশনের বিরাট কোনো সাংগঠনিক শক্তি পশ্চিমবঙ্গে আছে এরকম ব্যাপারটা একদমই নয়। কিন্তু বৃত্তান্তটা হচ্ছে বহু মানুষ যারা সিন্দুর নন্দীগ্রাম পর্বে, বহু বামপন্থী মানুষ, তারা সরাসরি সিপিআইএম থেকে মুখ বইয়ে নিয়েছিলেন। পল্লব কীর্তনিয়া মেডিকেল কলেজের পাস আউট ডাক্তার, ভালো কৃতি ছাত্র ছিলেন, এখন শুধুই গান করেন, মানুষের জন্য, সমাজের জন্য অন্য রকমের গান। তিনি সেই সময় পরিবর্তনের পক্ষে ছিলেন, স্পষ্টভাবে ছিলেন, এবং আজকে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই পরিবর্তনের পরে যে সরকারটা এসছে, এই রেজিমটা আগেরটার থেকে অনেক বেশি খারাপ, বরঞ্চ আগেরটা ভালো ছিল। আমি এই মতামতটা এন্ডোর্স, বিরোধিতা কোনোটাই করছি না, আমি একটা ফ্যাক্ট স্টেট করছি। আপনারা খুব বেশি লোক হয়তো সাহিত্যিক হিসেবে চেনেন না মধুময় পাল, কিন্তু আমি মধুময় পালকে আমার আজকাল পত্রিকার সহকর্মী ছিলেন, সিনিয়র সহকর্মী, কিন্তু তার থেকেও বড় কথা তার প্রথম গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি মনে করি সাহিত্যকৃতির বাইরে, মরিচঝাপির যে ঘটনা 1978 সালে বামফ্রন্ট জমানায়, তাতে প্রথম বাংলায় গ্রন্থিত ডকুমেন্টেড বই ছিল একসময়কার নমশূদ্র আন্দোলনের অবিসংবাদী নেতা, যিনি পূর্ব পাকিস্তানে মন্ত্রী হয়েছিলেন একটা সময়, যোগেন মন্ডলের ছেলে জগদীশ চন্দ্র মন্ডল, মরিচঝাপি নৈশব্দের অন্তরালে বলে। দ্বিতীয় বইটা মরিচঝাপির উপর যিনি লিখেছেন তিনি হচ্ছেন মধুময় পাল, এবং মধুময় পালও সিন্দুর নন্দীগ্রাম পর্বে বামফ্রন্ট তথা সিপিএম এর কঠোর সমালোচক ছিলেন। এখন এই মধুময় পাল তিনি এবার নির্বাচনের আগে প্রথম সরাসরি বলেছেন যে ইট ইজ বেটার টু কাস্ট ভোট ফর সিপিআইএম। আমি এই উদাহরণগুলো দিচ্ছি এই একটাই কারণে যে সিপিআইএম এর যে অ্যাপিল, নেট বড় করতে হবে, বামপন্থী ইকোসিস্টেমটাকে বাড়াতে হবে, তার অ্যাপিলটা কেবলমাত্র সিপিএম এর নিজস্ব বৃত্তের মধ্যেই ঘোরাফেরা করছে, ব্যাপারটা সেরকম নয়। সেটা বাড়তে শুরু করেছে। নকশালপন্থীদের একাধিক গোষ্ঠী যারা বামফ্রন্টের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতায় যায়নি বা যেতে পারেনি, তারাও কিন্তু এই নির্বাচনের মুখে আমি দেখলাম অনেকে সরাসরি বাম প্রার্থীদের প্রচার করছেন।
এখন এরা প্রচার করছেন, পল্লব কীর্তনিয়া বলেছেন এই রেজিমটার থেকে আগের রেজিমটা বরং ভালো ছিল। মধুময় পাল বলছেন যে না, এই রেজিমটার থেকে আগের রেজিমটা তাও একরকম ছিল। তার মানে পরিমাণগতভাবে বিরাট পরিবর্তন আসবে এক্ষুনি এরকম কোনো স্বপ্ন দেখার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে গুণগত যে উত্তরণ একটা লেফট ইকোসিস্টেমের মধ্যে উঠে আসতে পারে, একটা বামপন্থী বাতাবরণের মধ্যে উঠে আসতে পারে, তার চিহ্ন কিন্তু ধীরে ধীরে পরিস্ফুট হতে শুরু করেছে। আমার মনে হয়েছে যে এই নির্বাচনের পর তৃণমূলই জিতুক বা বিজেপি জিতুক, যেই জিতুক অথবা হারুক, সেটা ওই কর্পোরেট ফান্ডের 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে তার লড়াইয়ের বিষয় হিসেবে থেকে যাবে। মানুষের জ্বলন্ত ইস্যুর কোনো সমাধান হবে না, এবং সেই সমাধানের জন্য শেষ পর্যন্ত একটা রাস্তায় পথ খোলা থাকবে, সেটা হচ্ছে রাস্তা। পশ্চিমবঙ্গের বামপন্থী মানুষ সামগ্রিকভাবে, আমি কোনো নির্দিষ্ট একটি দলের কথা বলছি না, তারা যদি বামপন্থার ফিরে আসার কথা ভেবে থাকেন, তাহলে এই বহু পুরনো এই স্লোগান রাস্তাই একমাত্র রাস্তা, তাতে শেষ পর্যন্ত ভরসা করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নির্বাচনে যেভাবে খড়গ্রাম, দমকল, জলঙ্গি, করণদিঘি, উত্তরপাড়া, কামারহাটি, উত্তর দমদম বা পানিহাটি, এ সমস্ত জায়গায় যেখানে জয়ের সামান্যতম সম্ভাবনা আছে, এইসব কেন্দ্রগুলো বাদ দিলেও যে সমস্ত কেন্দ্রে জয়ের ধারে কাছে যাওয়ার সম্ভাবনা নেই, সেখানেও বামপন্থী কর্মীরা যেভাবে লেগে পড়ে থেকেছেন বা আছেন, সেটা আমার কাছে রাজনৈতিকভাবে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। দ্বিতীয়ত, কংগ্রেস তার সীমিত শক্তি নিয়ে, কেন্দ্রীয় কোনো সাহারা বিরাটভাবে কিছু নেই। রাহুল গান্ধী একটা পর্যায়ে এসেছেন, আর একটা পর্যায়ে হয়তো আসবেন। প্রিয়াঙ্কা গান্ধী আসবার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না, যদিও প্রথম দিকে শুনেছিলাম উনি আসবেন। এতৎ সত্ত্বেও নিজেদের যেখানে যেখানে কোমরের জোর আছে, সেখানে সেখানে দুটো বড় শাসক দলের বিরুদ্ধে, একটা রাজ্যের একটা কেন্দ্রের, তারা প্রতিরোধ গড়ে তুলেছেন, নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনবার জন্য প্রাণপাত করছেন। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের বিকল্প যে রাজনীতি, দুটো বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, তার রাস্তা প্রশস্ত করছে বলে আমার ধারণা। TheNewsCounter.s আপাতত এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থেকে, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমাদের সমৃদ্ধ করে, ঋদ্ধ করে। আপনারা একটু কষ্ট করে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই আমাদের যে চ্যানেলটা, সেটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের বক্তব্য ভালো লাগে, আপনার সমমনস্ক বন্ধুদের বলবেন আমাদের এই চ্যানেলটার সঙ্গে থাকবার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।